আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই অথবা শেয়ার করতে চাই। বিষয়টা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবার কাছে অনুরোধ জানাচ্ছি, আমার লাইক কমেন্টের জন্য না, দেশের জন্য, দেশের জনগণের জন্য অন্ততপক্ষে আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কারণ এটা কর্তৃপক্ষের কাছে যাওয়াটা অত্যন্ত জরুরি। আমি এই ভিডিওটা আরো অনেক আগে করা উচিত ছিল, কিন্তু আমি করি নাই। দেখলাম যে আমাদের কোনো সুশীল মহল থেকে এই কথাটা উঠে কিনা। কথাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওটা হলো আমাদের দেশে চাকুরির নিয়োগ ব্যবস্থা বিষয়ক। বিষয়টা কেমন, চলেন আমরা এখন বিস্তারিত কথা বলি। আপনারা সবাই জানেন যে চাকুরির বয়স 32 করা হয়েছে। এক প্রকার বৈষম্য বিরোধী ব্যবস্থা, দেশের সকল নাগরিক সমান এই বিষয়ের উপরে ভিত্তি করে চাকরির বয়স 32 করা হয়েছে। আপনাদের কাছে আমার একটা কোশ্চেন, মুখস্থ বিদ্যা সম্পন্ন ব্যক্তিকে কি কখনো জ্ঞানী বলা যায়? বলো ভাই, এটা কেমন কথা বললেন, কিসের ভিতরে কি? আসলে ভাই, কথাটা একটু শুনে মনোযোগ দিয়ে, তখন আপনি বিস্তারিত বুঝতে পারবেন। বিষয়টা হচ্ছে, আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান হতে শুরু করে চাকরি ব্যবস্থা পর্যন্ত মুখস্থ বিদ্যা নামক একটা রোবটকে তৈরি করা হয়। একটা ছেলে অনার্স করলো, মাস্টার্স করলো, ছেলেকে কি করলো, চাকরি নিয়োগ ব্যবস্থায় ক্লাস 9-10 প্রশ্ন দিয়ে বসলো। এখন অনেকে যুক্তি দেখাইতে পারে যে কেন সে ক্লাস 9-10 পার করে আসছে না, তার তো ওগুলো জানার কথা। তাকে আমি কোশ্চেন করতে পারি, ভাই এক সপ্তাহ আগে আপনি কি পড়ছেন আপনার মনে আছে? যদি না আপনার প্রখর মুখস্থ বিদ্যা সম্পন্ন ব্যক্তি হন, তাহলে এখন অথবা আমাকে কেউ বলতে পারে, হ্যাঁ তার সবকিছু মনে থাকে, তার মানে সে মেধাবী না। মনে থাকা মুখস্থ বিদ্যাকে কখনো মেধাবী বলা হয় নাই। বিষয়টা আমার কথা না, বিষয়টা হচ্ছে 2002 সালে জাপান, 2006 সালে আমেরিকা, 2012 সালে ফ্রান্স, 2013 সালে আপনার লন্ডন, 2014 সালে চায়নার কিছু বিশেষজ্ঞ পাবে বেশ কয়েক হাজার মানুষের উপরে বিশ্লেষণ করে একটা বিষয় নিয়ে উপনীত হয়েছে যে মুখস্থ বিদ্যা সম্পন্ন ব্যক্তিগণ, ওদের যাদের যত প্রখর মুখস্থ বিদ্যা সম্পন্ন হয়, তারা তত হিতাহিত জ্ঞান সম্পন্ন এবং অতি নগণ্য বিশ্লেষণ ক্ষমতার অধিকারী হয়। তারা সহজে কোনো কিছু খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারে না, এবং তাদের যে হিতাহিত জ্ঞান, ভালো মন্দ বোঝার তফাৎ, একবারে তারা খুবই কম দেয়। এই কারণে আমাদের দেশে দুর্নীতি বেশি হয়, এবং আপনার যে অফিসিয়াল যে কাজগুলো, এগুলো আপনার এই এবং জনগণ বাংলাদেশের দাপ্তরিক কাজগুলো নিয়ে এই কারণেই ক্ষুব্ধ। এবার আসে পরবর্তী বিষয়ে আমি কথা বলি। আপনারা অনেকে বলবেন যে ভাই, এই মুখস্থ বিদ্যা না হলে তাহলে কিভাবে নিয়োগ পরীক্ষা হবে? একটা ছেলে ধরেন অনার্স কমপ্লিট করলো, সে আপনার সোশ্যাল সায়েন্সে, ধরেন সে অনার্স কমপ্লিট করলো সমাজ বিজ্ঞানে, কিংবা বাংলায়, কিংবা রাষ্ট্রবিজ্ঞানে। এখন তাকে আপনি অঙ্ক দিয়ে বসলেন, তাকে আপনি ইংরেজি দিয়ে বসলেন, তাকে আপনি নানান রকম সায়েন্টিফিক প্রশ্ন দিয়ে বসলেন। এখন ওই ব্যক্তি দীর্ঘ, ধরেন আমরা অনার্সে সেশন ছাড়া ধরলাম 4 বছর, মাস্টার্সে ধরলাম 1 বছর, 5 বছর, আর টোটালি তার সময় লাগে আর 1 বছর, 6 বছর। একটা ছেলে দীর্ঘ 6 বছর যে বিষয় নিয়ে পড়াশোনা করছে,
আপনি তাকে যদি ভিন্ন বিষয়ে এখন কোশ্চেন করেন, তাহলে সে কিভাবে তার যোগ্যতাকে সে প্রমাণ করবে? কোশ্চেন আপনার কাছে। এখন আপনারা যুক্তি দেখাতে পারবেন কেন মানুষ পারে না? হ্যাঁ, পারে। যাদের অতিরিক্ত মুখস্থ বিদ্যা সম্পূর্ণ একটা জব সলিউশন বই নিয়ে বসে, ওই বইটা A to Z মুখস্থ করে সে পরীক্ষা দেয়, পরীক্ষা সে পাস করে, সে রিটেনে পাস করে। কি রে ভাই, আর বাইবাতে তো এত দুর্নীতি হইছেই, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো এটা তো আসলে কোনো আহ, আহ, যোগ্য ব্যক্তি অথবা কোনো মেধাকে যাচাই করে না। এটা হচ্ছে আপনার একটা মুখস্থ নামক রোবটকে আপনি আপনার দায়িত্বে নিযুক্ত করা, অথবা মেধাবী কিংবা আহ, সৃজনশীল মানুষগুলোরে বঞ্চিত করা। এখন আপনারা অনেকে বলতে পারেন, বাহ, অনেক বড় জ্ঞান তো ছাড়লেন, তাহলে আপনি বলে দেন কিভাবে নিয়োগ ব্যবস্থা হবে। খুবই সিম্পল বিষয়। আপনার ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্ন করা উচিত। ডিপার্টমেন্ট ভিত্তিক প্রশ্ন কিভাবে? ধরেন বাংলাদেশ ব্যাংকে চাকরির একটা সার্কুলার হলো, তারপরে আপনার অর্থ মন্ত্রণালয়ে একটা সার্কুলারের ব্যবস্থা হলো, কর অফিসে সার্কুলারের ব্যবস্থা হলো, যেগুলো অর্থ সম্পর্কিত বিষয়। ওই সমস্ত সার্কুলার থেকে অবশ্যই ওই সমস্ত সার্কুলারে নিয়োগ পরীক্ষা হতে শুরু করে সব পরীক্ষায় অবশ্যই অঙ্ক অথবা ম্যাথ বিষয় গুরুত্ব দিয়ে ম্যাথ সম্পর্কিত কোশ্চেন করতে হবে। এবং চাই সে যে কোনো ডিপার্টমেন্টের লোকে হোক, সে ওই টার্গেট নিয়ে সে পড়াশোনা করবে এবং সে অ্যানালাইসিস করবে এবং তার যোগ্যতাকে সে প্রমাণ করে দেখাতে পারবে। এবার আসুন, আপনি প্রশাসন ব্যবস্থায় লোক নিয়োগ দিলেন, আপনি নির্বাচন অফিসে লোক নিয়োগ দিলেন, আপনি কোনো যে সমাজ কল্যাণ অধিদপ্তরে লোক নিয়োগ দিলেন, তাহলে কি করতে হবে? অবশ্যই তাকে রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান অথবা সোশ্যাল সায়েন্সের সম্পর্কিত কোশ্চেন করতে হবে। এবং এই কোশ্চেন করার পরে যেই এখানে আবেদন করুক, ম্যাথের ডিপার্টমেন্টের লোক হোক, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লোক হোক, ইংলিশ ডিপার্টমেন্টের লোক হোক, এটা ডিপার্টমেন্ট ভিত্তিক নিয়োগ পরীক্ষা। তার মানে সে এই বিষয়ে সে অবশ্যই অভিজ্ঞতা এবং রিসার্চ করে সে তার যোগ্যতাকে প্রমাণ দেবে। আশা করি আপনাদের আর বিস্তারিত বুঝে বলতে হবে না। এটা আমাদের শুধু বাংলাদেশে হয় না, এটা উন্নত বিশ্বের সব জায়গায় হয়। আপনাদের একটা তথ্য দেই, আপনি যদি লন্ডনে কোনো চাকরির জন্য যান, সবার আগে তারা কি করবে জানেন? আপনার কোনো মেধাকে তারা প্রাধান্য দিবে না। সবার আগে তারা আপনার ডিএনএ কে পরীক্ষা করবে। ডিএনএ, যে আপনার পূর্বপুরুষরা কেমন ছিল, আপনি কেমন, আপনার ক্যারেক্টার কেমন, আপনার পারিবারিক কন্ডিশন কেমন, আপনার কি আদৌ চাকরির প্রয়োজন, আপনার পরিবারে কি অন্য কেউ সরকারি চাকরি করে, সব কিছু তারা বিবেচনা বিচার বিশ্লেষণ করে আপনাকে চাকরি দিবে। তাহলে কেন আমাদের দেশে না? আশ্চর্যজনক বিষয়, এই বিষয় নিয়ে কেউ কথা বলতেছে না। শুধু চাকরির, আরে বাইরে চাকরির বয়স 50 বছর না। যারা হওয়ার তারা এভাবেই হবে, মুখস্থ বিদ্যা সম্পন্ন রোবট গুলাই হবে। মূল সমস্যা যে যাকে ওটাকে আইডেন্টিফাই করেন, ওই বিষয় নিয়ে কথা বলেন। এই কারণে আপনাদেরকে আমি বলছি যে আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, আমার লাইক কমেন্টের জন্য না, সোসাইল যেই সেক্টর সামাজিক মাধ্যম, এই মাধ্যমে কেউ কোনো কথা বললে অবশ্যই কর্তৃপক্ষের কাছে যায়, যদি তা বেশি ভিউ এবং শেয়ার হয়। আমি জাস্ট এই জন্য বলছি, আমার কথাটা আপনারা আমার হয়ে শেয়ার করে দিবেন, এবং যাতে করে কর্তৃপক্ষের কাছে বিষয়টা যায় এবং এ নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। আমরা চাই একটি স্বাধীন বাংলাদেশে মানুষ স্বাধীনভাবে তার যোগ্যতাকে প্রমাণ করুক, এবং পাশাপাশি বাংলাদেশের মধ্যে এমন যোগ্য ব্যক্তিরা, বিশ্লেষণ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিরা দায়িত্ব পাক, যাদের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়া যায়। আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।